নৈশভোজের পর তপা মৃদু স্বরের শুধালো। আপনাকে কিছু বলার ছিল আমার, বলবো? পলক চোখ বন্ধ করে সোফায় গা এড়িয়ে দিয়েছিল। তপার কথা শুনে চোখ খুলল, মসৃণ কণ্ঠে বলল। আমাকে কিছু বলতে হলে তোমার অনুমতি নিতে হবে না, যখন যা ইচ্ছা অনায়াসে বলে দেবে। তপা দুদণ্ড জিরিয়ে নিল, হাত কসলাতে লাগলো অনবরত। পলক ভ্রু কুঁচকে ফেলল, উৎকণ্ঠিত গলায় বলল। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? তেশা, কি হয়েছে? আর হঠাৎ করে তুমি এমন আচরণ করছো বা কেন? শাড়ি, ফুল এসব কেন? আমি কিন্তু তোমাকে এসব নিয়ে কিছু বলছি না এখনই। তোমার যতদিন সময় লাগে তুমি নাও, আগে নিজেকে সামলে নাও। ধাতস্থ করো এই সম্পর্কে, আমার অস্তিত্ব ধারণ করো নিজের অস্তিত্বের সঙ্গে। আগে আমাকে ভালোবাসা নিজের সবটুকু শ্রদ্ধা দিয়ে, তারপর না হয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করে বলল তপা। পলকের কথা মাঝপথেই থেমে গেল। বিস্ময়কর লেছনে তাকিয়ে রইল, কাপা কাপা গলায় বলল। কি বললে? তপা এবার পলকের চোখে চোখ রাখলো, দৃঢ় কণ্ঠে বলল। আমি ভালোবাসি আপনাকে। আমি জানি না কখন কিভাবে, কিন্তু ভালোবাসি আমি আপনাকে। হয়তো বিয়ের আগে থেকে অথবা বিয়ের পর, কিন্তু ভালো যে বাসি এটা সত্যি। আপনি ছাড়া আমি অচল, এটা খুব ভালো করেই টের পেয়েছি আজ। ভার্সিটিতে কিছু সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাচ্ছি। এরকম দমবন্ধকর পরিস্থিতিতে আমি আগে কখনোই পড়িনি। আপনাকে হারানোর ভয় আমায় গিলে ফেলছিল। আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না, সবটা বোধহয় আপনাতেই উৎসর্গিত হয়ে গিয়েছে। হারানোর ভয় পাওয়া, কাছে এলে খুশির জোয়ারে ভাসা, নিজের অস্তিত্বে ধারণ করা, কিছু সময় না দেখলেই মনটা উচ্চাটন করা, এগুলো কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? একেই কি ভালোবাসা বলে না? এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আমি ভালোবাসি আপনাকে, প্রচন্ড রকম ভালোবাসি। পলক নিষ্পলক চেয়ে দেখল তপার আবেগ জড়ানো মুখ। মুগ্ধ হয়ে শুনল আবেগ ঝরে পড়া কণ্ঠস্বর। মুখে কিছু না বলে দুহাত বাড়িয়ে দিল সম্মুখে। তপা যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার। আষ্টে পিষ্টে জড়িয়ে গেল পলকের বাহু ডোরে। পলকও পরম আদরে আগলে নিল উষ্ণ আলিঙ্গনে। কিছু সময় অতিবাহিত হলো এভাবেই, উষ্ণ স্পর্শে লেপ্টে থেকে, একে অপরের ভালোবাসা অনুভব করে, পাল্লা দিয়ে চলা বুকের ভেতরের কাঁপনগুলো গুনে। কয়েক প্রহর পর তপা পলকের লোমশ বুকে নাক ঘষতে ঘষতে জড়ানো গলায় বলল। আমার কালো রাতগুলো রঙিন আলোয় ভরিয়ে দিন। নির্ঘুম ভয়াবহ রাতগুলোকে কোন স্পর্শে সাজিয়ে দিন। ভয়ঙ্কর স্বপ্নগুলোকে সরিয়ে নতুন প্রাণ সঞ্চার করুন। আমি সব ভুলে বাঁচতে চাই মিস্টার তাজওয়ার। আপনার ভালোবাসায় মাতোয়ারা হতে চাই। আপনার স্পর্শে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হতে চাই। পলক যেন অপেক্ষা করছিল এই ক্ষণের। এতক্ষণ বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লেপ্টে থাকা তপায় মগ্ন হলো সে। গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ। সোফা ছেড়ে ঠাই হলো গোলাপে জড়ানো বিছানায়। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বিশাল দেহি গাছের পাতা যেভাবে ওড়ে, ভাসে তার থেকেও বেশি জোরে উড়ছে। ভাসছে দুজনে, ভাসিয়ে নিয়ে গেল কিছু উষ্ণ আলিঙ্গনে পিষিয়ে। গভীর সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো অনবরত। উষ্ণ আলিঙ্গনে চাপা পড়ল কিছু অব্যক্ত কথা, কিছু সুখময় আর্তনাদ। পলকের ঘন হয়ে যাওয়া কণ্ঠে কেবল উচ্চারিত হয়েছিল কিছু শব্দ। আমি কোনো ভুল করছি না তো কৃষ্ণময়ী? উত্তরে কোনো শব্দ উচ্চারিত হয়নি তপার কণ্ঠনালী ভেদ করে। কেবল আঁকড়ে ধরল পলকের পিঠ, পিষে ফেলল নিজের সাথে। মাঝে রইল না একশত পরিমাণ ফাঁক ফোকর। পলক নিজের উত্তর পেয়ে গেল, তাকে আর পাইকে। মুহূর্তে যেন চঞ্চল হয়ে উঠল সে। ডুবিয়ে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগলো নিজের অনুভূতির রাজ্যে। মাতিয়ে দিতে থাকলো উষ্ণ পরশে। সকালের প্রথম প্রহর অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর ছটায় ভরে গেল ধরিত্রী। সূর্যমামা প্রহর গুনছে উদিত হওয়ার। পাখিরা কিচিরমিচির করে জানান দিচ্ছে ভোর হওয়ার। তপা চোখ পিট পিট করে তাকালো। নিজেকে শক্ত হাতের বাঁধনে আটকে থাকতে দেখে ঘাবড়ালো না আজ, বরং রাতের করা পাগলামির কথা স্মরণে আসতেই লজ্জায় রাঙা হলো। কান গরম হয়ে গেল মুহূর্তেই। পলকের বাহুডোরে থাকতেও ভীষণ লজ্জা করছে তার। কৌশলে বাহুডোর থেকে বেরিয়ে আসতে চাইলেও সম্ভব হলো না। আরও শক্ত বাঁধনে বাধা পড়ল। পলক ঘুমের ঘোরে কুলবালিশের মতো পেঁচিয়ে ধরল তাকে। তপার শ্বাস আটকে আসার উপক্রম। বাধ্য হয়ে নড়াচড়া করতে শুরু করলো। পলক ঘুমের ঘোরে ভ্রু কুঁচকে ফেলল। তপা তা দেখে মিটিমিটি হাসছে। আঙুল চালিয়ে কপালের ভাঁজগুলো অদৃশ্য করার চেষ্টায় সে। চোখ বুলিয়ে পলকের কপাল থেকে শুরু করে ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট স্ক্যান করতে লাগলো।
হঠাৎ চোখ আটকে গেল ঠোঁটের উপর, উপরের ঠোঁটে কাটা দাগ। মনে পড়ল সেদিনের বলা কথা, বিড়বিড় করে বলল, কোন মেয়ে চুমু দিয়েছে? শুধু চুমু না, আবার চিহ্নও রেখে গেছে। তপার অভিমান হলো কিঞ্চিত পরিমাণ, কিন্তু অভিমান একপাশে সরিয়ে রেখে আবার নজর দিল পলকের মুখে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পলক ঘুমের ঘরে অস্বস্তি অনুভব করে চোখ পিট পিট করে তাকালো। তপাকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। হাতের বাঁধন আলগা করতে তপা সরে যেতে চাইলে আবার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। তপা চোখ ছোট ছোট করে তাকালো। পলক হেসে বলল, কি? তপা কিছু বলল না, তাকিয়ে রইল। পলক আবারও বলল, কি হচ্ছে? এভাবে দেখছো কেন? তপা মৃদু স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড ছিল? কাউকে ভালোবাসতেন আপনি? পলক হঠাৎ প্রশ্নে চকিত ভঙ্গিতে তাকালো, বলল। হঠাৎ এমন প্রশ্ন? তপা অধৈর্যের ন্যায় বলল, বলুন না, ছিল। পলক মাথা নাড়িয়ে না জানালো, মুখে বলল, ছিল না। আর আমি কাউকে ভালোবাসতাম, আর না আমি কাউকে ভালোবাসতাম। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি, শেষও তুমি। কিন্তু হঠাৎ জানতে চাইছো কেন? কিছু হয়েছে? তপা পলকের ঠোঁটের কাটা জায়গা স্পর্শ করে চোখ পিট পিট করে বলল, তাহলে এই দাগটা কি করে হলো? সেদিন কেনই বা বলেন গার্লফ্রেন্ডকে চুমু খেতে গিয়ে হয়েছে? পলক ঠোঁট কামড়ে হাসলো, বলল, ওটা তো তোমাকে খেপাতে বলেছিলাম। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। তাহলে কাটলো কি করে? পলক মৃদু হাসলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পলক ঠোঁটের ওপর আঙ্গুল ছুঁয়ে বলল, যদি তোমার উত্তরটা পছন্দ হয়, তবে তুমি নিজে এখানে একটা চুমু দেবে। রাজি থাকলে বলো। তপা চোখ পিট পিট করে তাকালো। পলক ভ্রু উঁচিয়ে বোঝালো রাজি কিনা। কৌতূহল দমাতে না পেরে অগত্যা রাজি হলো তপা। পলক হেসে বলল, ছোটবেলা হোমিওপ্যাথি ওষুধ চুরি করে খেতাম। একবার খেতে গিয়ে শেষে ভেঙে ফেলেছিলাম। পরে আবার ভাঙা শেষে থেকে খাওয়ার সময় ঠোঁটে লেগে কেটে গেছে। তপা অবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণে মিটিমিটি হাসতে লাগলো। পলক ঠোঁট পাউট করে বলল, এখন চুমু দাও। তপা গম্ভীর কণ্ঠে বলল। আমার তো উত্তরটা পছন্দ হয়নি। পলক ভ্রু কুঁচকে বলল। তুমি মিটে মিটে হাসছিলে কেন? তপা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, কেন, হাসতে গেলে কি ট্যাক্স দিতে হবে? পলক বুঝতে পারল এ মেয়ের তেরা রূপ বেরিয়ে আসছে। মুহূর্তেই তপার ওপর আতশোয়া হয়ে বলল, দেবে নাকি রাতের মধ্যে আবার অ্যাটাক করবো? তপা হক চকিয়ে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, আপনি কিন্তু চিটিং করছেন। উত্তর পছন্দ হয়নি আমার, হলে আমি নিশ্চয়ই চুমু দিতাম। পলক ঠোঁট কামড়ে হাসল। থুতনিতে ঠোঁট ছুঁয়ে তপার মুখের দিকে তাকিয়ে বলল, উত্তরটা কোনো মেয়ে ঘটিতে হলে খুশি হতে। পলক এবার চিবুকে ঠোঁট ছোঁয়ালো। তপা কেঁপে উঠে পলকের হাত খামছে ধরল, বিড়বিড় করে বলল, আপনি কিন্তু চিটিং করছেন। উত্তর পছন্দ হয়নি আমার, হলে আমি নিশ্চয়ই চুমু দিতাম। পলক হেসে বলল, রোমান্টিক টর্চার। এখন ভালোই ভালো আমার পাওনাটা মিটিয়ে দাও। তপা মৃদু হাসল, ঠোঁট ছুঁয়ে দিল ঠিক কাটা ডাকটাতে। পলক পরম আদরে জড়িয়ে নিল, মেতে উঠল চরম দুষ্টুমিতে। ভাই, ওই মালটার কি খবর? ফোন ধরে এহেন কথা শুনে পলক ভ্রু কুঁচকে ফেলল, কঠিন গলায় বলল। কোন মালের কথা বলছিস তুই? সজল হেসে বলল, যারে কদিন আগে থেরাপি দিলেন। কার কথা বলছিস বুঝতে পারছি না। সজল অবাক হওয়া গলায় বলল, ভাই, আপনি কি প্রতিদিন থেরাপি দেন যে মনেই নেই কার কথা বলতেছি? পলক বিরক্ত ভঙ্গিতে বলল। ক্লিয়ার করে বলবি না চড় খাবি? সজল ঘাবড়ে গিয়ে বলল, মামুন। মামুন। পলক ঈষৎ রেগে যাওয়ার ভান করে বলল, খামোশ। সে আমার সম্মানিত মামা শ্বশুর হয়, সম্মান করে কথা বল। সজল বুঝতে পারল পলক মজা করছে, তাই সেও বলল, মাননীয় তাজওয়াল সাহেবের মাননীয় মামা শ্বশুর মামুনের খবর জানতে চাইছি আমি। পলক হাসল, বলল, সে এখন নেটওয়ার্কের বাইরে, তাই আপাতত তার খবর আমরা ধারণ করতে পারিনি আমাদের ক্যামেরায়। দয়া করে কিছুদিন অপেক্ষা করুন। যদি জানতে পারি তবে অবশ্যই আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর মনের শান্তির জন্য চোখ বন্ধ করে বারবার কল্পনা করুন থেরাপির সময়কার দৃশ্য। দিবসের দ্বিতীয় প্রহর। মাথার উপর প্রকাণ্ড নীলিমা তপ্ত শ্বাস ফেলছে। তেজস্বী সূর্য আর দীপ্তি ছড়িয়ে দিচ্ছে ধরিত্রীর বুকে। মৃদু সমীকরণে কেঁপে উঠছে বক্ষপত্র। ঝিমমারা রোদে
পাক পাখালিরাও বোধহয় গুটিয়ে নিয়েছে নিজেকে, পালিয়ে বেড়াচ্ছে সূর্যের তেজস্ক্রিয় রোশনি থেকে। মৃদু আলোয় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে মামুন। বসে আছে নয়, থাকতে বাধ্য হয়েছে। সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে পলক। অনবরত পা নাড়িয়ে চলেছে সে। সজল পলকের থেকে হাত দুয়েক দূরেই দাঁড়িয়ে তাকে অবলোকন করছে। পলকের শান্ত রূপে ভাবন্তিক হচ্ছে সজল। এ যেন ঝড়ের পূর্বাভাস। সহসা পলক গম্ভীর পুরুষালিক কণ্ঠে বলল, সজল, তুই এত দায়িত্বজ্ঞানহীন কবে হলি? সজল কিছু বুঝতে পারল না। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। পলক পুনরায় বলল, আমার মামু শ্বশুর মশাই কতক্ষণ যাবত অনাহারে বসে আছে, কিছু ঘর ব্যবস্থা তো করবি নাকি? সজল হক চুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, জি ভাই। পলক তীর্যক হেসে একটা প্যাকেট এগিয়ে দিল। সজল হাতে নিয়ে আবার প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। পলক ভ্রু উছিয়ে বলল, কি এভাবে তাকিয়েছিস কেন? যা মামুকে খাওয়া। ভয় নেই, বেশ না। পলক তো আজ আর খুন করতে পারে না, এটা তোর জানা উচিত। এতদিন সঙ্গে সঙ্গে আছিস, এটুকু ভরসা নেই? সজল লজ্জা পেল। তাড়াহুড়ো করে বলল, আমি এটা ভাবি নাই ভাই। মালটা খাইতে রাজি হইব তো? যদি না হয়? পলক ভ্রু কুঁচকে বলল, কিভাবে খাওয়াবে সেটা তোর ব্যাপার। সেটা যদি আমি বলে দিই তাহলে তোকে নিয়ে এসছে কেন? সজল আর দ্বিরুক্তি করল না। গাল টিপে খাইয়ে দিল টাডালাফিক নামক দুটো ট্যাবলেট। পলক এবার নজর দিল মামুনের ওপর। বাঁকা হেসে বলল, মামুর ইঞ্জিন নাকি খুব কড়া, ছোট ছোট বাচ্চা দেখলেই গরম হয়ে যায়। আজ একটু খেলা হোক, দেখি কত গরম হতে পারে। মামুন ভীত চোখে তাকালো। সজল অবাক হয়ে বলল, ভাই কিসের ওষুধ খাওয়াইছেন? পলক হাসলো, বলল, দেখবি একটু পরে, বুঝতেও পারবি। মামুর ইঞ্জিনের খেলা হবে আজ। দেখ আজ কত গরম হতে পারে মামু। ছোট ছোট বাচ্চার উপর জোর দেখানো, আজ বোঝাবো যন্ত্রণা। কিছুক্ষণের ছটফট করতে শুরু করবে, তুই শুধু দেখ আর মজা নে। কিছুক্ষণের মধ্যেই মামুন ছটফট করতে শুরু করলো। মোচড়ামুচড়ি করে চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করতে লাগলো। হাত পায়ের বাঁধনে টান পড়লেও অনবরত ছোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে মামুন। পলক আওয়াজ তুলে বলল, কি মামু, গরম হচ্ছে নাকি আরো ডোজ লাগবে? লাগলে বলতে পারেন, আরও আছে স্টকে, আনবো? মামুন কিছু বলল না। বাধা শরীরের যন্ত্রণায় কেবল ছটফট করতে লাগলো। আধা ঘন্টা পর পলক অভিজ্ঞ উকিলের মতো একের পর এক প্রশ্ন করেই চলেছে। মামুনও সায় দিচ্ছে পলকের কথায়। উত্তর দিয়ে চলেছে প্রতিনিয়ত। কোনো উত্তর পছন্দ হচ্ছে, আবার কোনোটা না। এক পর্যায়ে পলক সজলের দিকে তাকিয়ে বলল, তুই এখন বাইরে যা, আমি মামুর সাথে প্রাইভেট মিটিং করব। সজল অবাক হলেও কোনো প্রশ্ন করল না। চুপচাপ বেরিয়ে গেল। পলক মামুনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমার দেশের দিকে হাত বাড়ানোর অপরাধে তোর এই হাত দুটো আমি কেটে নিতে পারি এক্ষুনি। তোর পুরুষ হওয়ার কলঙ্ক খোঁচাতে দ্বিখণ্ডিত করে দিতে পারি অন্ডকোষ। যে চোখ দিয়ে আমার কৃষ্ণমূর্তিকে কুৎসিত নজর দিয়েছিস, সেই চোখ আমি উপরে নিতে পারি। এই পৃথিবীর অতি মূল্যবান অক্সিজেন তোর মতো পশুর ফুসফুসে প্রবেশ করছে। আমি চাইলে এই অপচয়টুকু রোধ করতে পারি। এতে আমার হাতে এক ফোঁটাও কাঁপবে না। তোর মতো জানোয়ারে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সেটা করব না। ক্রাইম করে জেলে গেলে আমার কৃষ্ণ আমি একা হয়ে যাবে, আবার তোর মতো অন্য শকুনের দৃষ্টি পড়বে। তাই জেলে আমি নই, যাবি তুই। কিন্তু যে হাত দিয়ে তুই আমার কৃষ্ণময়ীকে ছুঁয়েছিস, আমার কৃষ্ণময়ীর রাতগুলো ভয় ভয় করে দিয়েছিস, সেই হাত আমি অক্ষত রাখতে পারবো না। তাহলে আমার বিবেক আমাকে ধিক্কার জানাবে। তাই তোর হাত দুটো আমি ভাঙবো, ভয় নেই। ব্যথা দেবো না, যত্ন করে ভাঙবো। হাজার হোক মামা শ্বশুর বলে কথা। মামুন ভাঙা হাতের যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর খারাপ কাজ করব না, কোনো মেয়ের দিকে তাকাবো না, ছুবও না, ছেড়ে দাও আমাকে। পলক চেয়ারে বসে পা নাচাতে নাচাতে বলল, হাতের ছোঁয়ার মতো অবস্থা আছে নাকি? আর একটু মালিশ করবো? মামুন মনে মনে এখান থেকে বের হবার জন্য মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। পলক সময় গড়াতে গড়াতে আরও হিংস্র হয়ে উঠেছে। ফোন বের করে মামুনের সামনে রেখে বলল, তিয়াসের সাথে যা করেছিস তা স্বীকার কর, নয়তো বাকি হাত পাগুলো ঝোড়ো ঝোড়ো করে ফেলবো। বলবি? মামুন রাজি হলো। এক হাতের ব্যথাতেই কুপো কাঁদছে, তাই গড় গড় করে বলে দিল সব। রেকর্ড শেষে পলক সজলকে ডাকলো। সজলের দিকে তাকিয়ে বলল, কাজ হয়ে গেছে, এখন পুলিশ আসুক। এসব নরকের কিটের বাইরে ঘোরা ঠিক নয়, অধিকার নেই এদের। বলেই যত্ন করে একটা ইঞ্জেকশন পুশ করে দিল মামুনের শরীরে। সজল বলল, তা ঠিক আছে,
কিন্তু ইঞ্জেকশনটা কিসের ছিল ভাই? পলক বাঁকা হেসে বলল, গরম হওয়ার দিন শেষ। হিমশীতল বাংলাদেশ। মানে? মানে মামুর ইঞ্জিন সারা জীবনের জন্য হিমশীতল থাকার ব্যবস্থা করে দিলাম। আর বাচ্চা কাচ্চা দেখে গরম হবে না। বাচ্চা কাচ্চা কি বলছে, লাস্ট সময় যুবতী দেখলেও হবে না। আজীবন সম্মাননার মতো আজীবন ঠান্ডা করে দিলাম। সজল বুঝতে পেরে অবাক হলো। এই হিংস্র পলককে তার অচেনা লাগছে। বুঝতে পারল পলকের দুর্বল জায়গায় আঘাত করার ফল ভোগ করছে মামুন। অল্পতে পলক রেগে যায় না, এটা এতদিনে বেশ ভালো করেই বুঝতে পেরেছে সজল, তাই আর ঘাটালো না ব্যাপারটা। পলক পুনরায় বলল, এখন তুই বাড়ি যা, পুলিশ আসবে, তোকে জিজ্ঞাসাবাদের ঝামেলায় পড়তে হবে। তার থেকে এখনই কেটে পড়। সজল অগত্যা বেরিয়ে গেল সেখান থেকে। পলক ডায়াল করল স্থানীয় অফিসার ইনচার্জ এর নাম্বার। মামুনের কেস কোর্টে উঠলে প্রমাণ ও সাক্ষীর প্রেক্ষিতে সাজা হলো তার 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। প্রান্ত, সিজান, আয়শা, মোর্শেদুল হক এমনকি হাজেরা বেগম পর্যন্ত সাক্ষী দিয়েছেন মামুনের বিরুদ্ধে। তাই শাস্তি পাওয়া নিয়ে বেশি কাঠখড় পোড়াতে হয়নি পলকের। মাস 3 পর তপা বসে আছে হসপিটালের ওয়েটিং রুমে। তীব্র উৎকণ্ঠার সাথে কাটছে এক একটি প্রহর। গতকালই প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করেছে সে, রেজাল্ট পজিটিভ। সেটার উপর ভরসা করে পলককে কিছু জানায়নি সে। 100% শিওর হওয়ার জন্য সকাল হতেই হসপিটালে দৌড়িয়েছে। বসে থাকতে থাকতে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। ওনার করে ঘামটুকু মুছতেই একটি মেয়ে রিনরিনে গলায় ডাকল, তিয়াশা, তপা আছেন? তপা কেঁপে উঠল নিজের নাম শুনে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগেও বোধহয় সে এত নার্ভাস হয়নি। হাত পা রীতিমতো কাঁপছে তার। এখন মনে হচ্ছে পলককে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু সে তো মহাব্যস্ত। অফিস সামলে দম ফেলবার সময় নেই তার, পৃথাটাও নেই। সিজানকে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে। মাস 2 আগে ঘরোয়াভাবে বিয়ে হয়েছে তাদের। মন মেজাজ ভালো ছিল না হাজেরা বেগমের। কোর্টে সাক্ষী দিল পিঠাপিঠি ভাই তার। নিজের কাছেই বড় করেছে সে, আঁকড়ে রাখতে চেষ্টা করেছে সব সময়। অপরাধী হলেও ভাইয়ের জন্য তার মন কাঁদে। আয়শা শক্ত মনের মানুষ। ছোট থেকেই মামুনের সাথে তার বেশ দূরত্ব ছিল। নিজের ভাই হলেও বনিমনা হয়নি কখনো। হয়তো তিনি বিচক্ষণ ছিলেন, সেজন্য মামুনের হাবে ভাবে ভবিষ্যতে কুৎসিত রূপটা টের পেয়েছিলেন আগে থেকেই। নয়তো বিধাতা তাকে এই কষ্টে জর্জরিত করবেন না বলে আগে থেকেই দূরত্ব বজায় রেখে দিয়েছিলেন। অকালে স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে কম কষ্ট তো তিনি করেননি, তাই হয়তো এই কষ্টটা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। তিয়াশা, তপা। তপা হক চুকিয়ে গেল, তাড়াহুড়ো করে বলল, জি আমি। মিটি মিষ্টি হেসে বলল, আসুন, আপনার জন্য ম্যাম অপেক্ষা করছেন। তপা জোর করে একটু হেসে বলল, চলুন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তপা। চেয়ারে বসে তার ফাইলগুলোই ঘাটাঘাটি করছে ডক্টর মিথিলা। তপাকে দেখেই মুস্কি হেসে বলল, এসো এসো, সাবধানে বসো। তপা মৃদু হেসে মুখোমুখি বসল মিথিলার। পলক আসেনি? তপা মাথা নাড়ল। মিথিলা অবাক হয়ে বলল, ও তো কেয়ারলেস নয়, তবে আসলো না কেন? এই অবস্থায় তোমাকে একা পাঠিয়ে দিল? আমি তো ভাবলাম বাইরে আছে। তপা মৃদু হেসে বলল, আসলে আপু, উনি তো জানেন না, জানলে আমায় একা ছাড়তেন না। মিথিলা প্রশস্ত হাসিতে মেতে উঠল। হাসতে হাসতেই বলল, সারপ্রাইজ প্ল্যান করছো নাকি? এর থেকে ভালো সারপ্রাইজ কিন্তু আর জীবনেও পাবে না। তপা বুকের কাঁপনগুলো আর সহ্য করতে পারছিল না, তাই মিথিলার কথার উত্তর না দিয়েই বলল, পজিটিভ। মিথিলা হাসল, বলল, হ্যাঁ, পলককে এক ট্রাক মিষ্টি পাঠিয়ে দিতে বলবে। কিন্তু আমি এতদিনে হসপিটালে এসেছো কেন? আগে বুঝতে পারোনি? আরো আগে বোঝা উচিত ছিল। তপা উৎসাহিত চোখে তাকিয়ে বলল, কতদিন আপু? 9 সপ্তাহ। তপা চমকালো না। সে জানে তার পিরিয়ড সাইকেল ঠিক 2 মাস ধরেই অনিয়ম হচ্ছে, কিন্তু প্রেগনেন্সির কোনো লক্ষণ বুঝতে পারেনি। বুঝবেই বা কী করে? আগে কখনো প্রেগনেন্ট হয়েছিল নাকি? মিথিলা পুনরায় বলল। কোনো লক্ষণ প্রকাশ পায়নি? তপা মলিন কণ্ঠে বলল, হয়তো পেয়েছে, আমি বুঝতে পারিনি, একা থাকি তো। আপনার বন্ধু আসে সপ্তাহে 1 বার অথবা 2 বার, কোনো সপ্তাহে 7 দিনই থাকে, আবার কোনো সপ্তাহে আসতেই পারে না। কিন্তু সে তো আর এইসব বুঝবে না। অভিজ্ঞ কেউ থাকলে হয়তো বুঝতে পারতো। মিথিলা কিছুক্ষণ ভাবলো, তারপর ধীর সুস্থে বলল, আমার তোমাদের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করা ঠিক না, তবুও বুঝি। এখন আর একা একা থেকো না।
এবার পলককে বলো বাড়ি নিয়ে যেতে। কোনো সময় কোনো বিপদ বলা যায় না তো, তাই না? তাছাড়া তোমার এক্সট্রা কেয়ার দরকার। অফিস সামলে সে তোমার যত্ন করতে পারবে না। একা থাকতে থাকতে তুমি ডিপ্রেশনে চলে গেলে বাচ্চার ক্ষতি হবে। পলককে বুঝিয়ে বলো তুমি। তপা হাসলো, বলল, সে তো আগেই বাড়ি নিয়ে যেতে চেয়েছিল, আমিই যাইনি। চেয়েছিলাম নিজের একটা পরিচয় তৈরি করে নিই, তারপর যাব, কিন্তু তার আগে তো অঘটন ঘটে গেল। মিথিলা শাসানোর ভঙ্গিতে বলল, এই মেয়ে, অঘটন কোনটা বলছো? এটা তোমার সৌভাগ্য, আর কখনো বলবে না, আল্লাহ নারাজ হবেন। তপা মৃদু হাসলো। সে তো জানে এটা তার পরম সৌভাগ্য, একটা সুস্থ সবল পরিবার পাওয়ার সৌভাগ্য। পলক আসতেই তপা হসপিটালের ফাইল এগিয়ে দিল। পলক ভ্রু কুঁচকে তাকালো। তপার আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল, হসপিটালে গিয়েছিলে? কি হয়েছে তোমার? ঠিক আছো? আমাকে কেন বলোনি? দেশের খারাপ কিছু হয়নি বলো। তপা মুখ টিপে হাসলো, বলল, খারাপ কিছুই তো হয়েছে। আমি মুটিয়ে যাব, দীর্ঘদিন অসুস্থ থাকবো। যে পেটে আপনি পরম আদরে ওষ্ঠ ছুঁয়ে দেন, সে পেটের উপর অনেকগুলো দাগ পড়বে, আর আগের মতো মসৃণ থাকবে না। এই হালকা পাতলা আমি, যাকে ইচ্ছে করলে কোলে তুলে ঘুরতে পারতেন, তাকে হয়তো আর তুলতেই পারবেন না। মুটিয়ে গিয়ে আর মায়াবী দেখাবে না। পুরো 9 মাস অসুস্থ থাকবো আমি। পলক যা বোঝার বুঝে গেল। তপা পলক ফেলার আগেই কোলে তুলে নিল। ঘুরতে লাগলো অনবরত। তপা ঘাবড়ে গিয়ে দুহাতে শক্ত করে চাপড়ে ধরল পলকের গলা। কপালে ঠোঁট ছুঁয়ে শক্ত করে জড়িয়ে ধরল বুকের ভেতর। তপাও বিড়াল ছানার মতো গুটিয়ে গেল, লেপ্টে রইল বুকের সাথে। দুহাতে কোমর আঁকড়ে পেটে কান লাগিয়ে হাঁটু মেরে বসে রইল চুপচাপ। তপা পলকের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আলতো করে ঠোঁট ছুঁয়ে আবার কান পেতে রইল। কিছুক্ষণ পর, আমার না পাগল পাগল লাগছে, কেমন যেন সুখ সুখ লাগছে। তোমার কেমন লাগছে বউ? তপা তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। মুখ নামিয়ে চুমো এগিয়ে দিল পলকের কপালে। পলক অপলক চেয়ে রইল। হঠাৎ করে বুঝি তার কৃষ্ণময়ীর মায়াময়ী রূপ বেড়ে গেছে, ছলকে ছলকে পড়ছে, গা বেয়ে গড়িয়ে যাচ্ছে। সেই মায়ার আচ্ছাদিত হচ্ছে তাদের চারিপাশ। আমরা কাল বাড়ি যাব, ঠিক আছে? পলকের এহেন কথা শুনে তপা চমকে উঠল, বলল, কালি? পলক মৃদু হেসে বলল, কালই। আমার বাবা মাকে আনন্দ থেকে বঞ্চিত করতে পারি না আমি, তাই কালই যাব। পলক আগলে নিল তপাকে, চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পেও না, আমার বাবা মা তোমাকে হাসি মুখিয়ে মেনে নেবে, সে ভরসাটুকু আমার আছে। তুমি রিল্যাক্স থাকো। তপা কিছুটা শান্ত হলো, কিন্তু পুরোপুরি কাটল না ভয়টা। মনে মনে রেশটা রয়েই গেল। মাঝরাতে ফোন বেজে ওঠায় পলক ভ্রু কুঁচকে ফেলল। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে অবাক হলো। কানে তুলতেই কান্নারত কণ্ঠে একটা বাক্য শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল ফ্ল্যাট ছেড়ে। তপা তাকিয়ে রইল প্রশ্নবিদ্ধ নয়নে। সামান্য উঁচু পেটের উপর পাতলা কাপড়ের আস্তরণে আবৃত, লম্বা চুলগুলো হাত খোপার বাঁধন থেকে মুক্ত হয়েছে সেই কখন। অযত্নে অবহেলার সহিত তা বিছানায় গড়াগড়ি খাচ্ছে। পিঠে ভর করে চিত হয়ে শুয়ে মৃদুস্বরে গোঙাচ্ছে তপা। চোখের নিচটা দেবে গিয়ে গর্তাকৃতির সৃষ্টি হয়েছে, সেখানে পড়েছে কালো রঙের প্রলেপ। কত রাত না ঘুমানোর ফলাফলস্বরূপ এই কালশিটে দাগ। চুলের জট খোলা হয়নি সপ্তাহখানেক। শ্যাম্পুর গন্ধ সহ্য করার ভয়ে শ্যাম্পু করা হয়নি দিন 15। চিরুনি ছুঁয়েছে দিন 4 আগে। কেবল একটা কাজ তপা ঠিকঠাক করেছে, সেটা হচ্ছে দেয়ালের দিকে তাকিয়ে থাকা, অপলক নয়নে চেয়ে থাকা। ডান কাঁধ হয়ে পেটের উপরে হাত রেখে মৃদু আওয়াজে বলল, মাকে আর কত কষ্ট দিবি সোনা? মা তো একা একা সহ্য করতে পারছে না। তোর বাবাটা থাকলে সব সহ্য করে নিতাম আমি। মনোবল খুঁজে পাই না যে এখন। তোরাও যদি এত জ্বালাতন করিস, মা কিভাবে সহ্য করি বলতো? একটু তো শান্ত হয়ে থাকতে পারিস মায়ের মতো করে। বাবার মতো দুষ্টুমি তখন করিস যখন বাবা চলে আসে তোর কাছে, তোর মায়ের কাছে। তখন আমি সব কষ্ট সহ্য করে নেব। এখন একটু শান্ত হয়ে থাক না মা। মিনিট কয়েক যাওয়ার পর তপা পুনরায় ব্যথায় কুকিয়ে উঠল। গত 2 দিন ধরে থেকে থেকে পেটে ব্যথা হচ্ছে তার। ডক্টর মিথিলার সাথে কথা হয়েছে এই নিয়ে। সে বলেছে এটা নর্মাল ব্যথা। কিছু কিছু ক্ষেত্রে কনসিভ করার 4 থেকে 5 মাস পর্যন্ত এরকম ব্যথা হতে পারে। ভয়ের কিছু নেই, তবে সেটা সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে ডক্টরের পরামর্শ নিতে হবে। তপা এখনও দাঁত কামড়ে সহ্য করে নিচ্ছে সব ব্যথা। কিছুদিন যাবৎ তপা আরও কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। মাছ খেতে পারে না, মাছের গন্ধ নাকে গেলেও বমি করে গা ভাসিয়ে ফেলে। শ্যাম্পুর গন্ধ সহ্য হয় না তার।
এরকম আরও কিছু ছোট ছোট জিনিসের উপর রয়েছে মারাত্মক পরিমাণ অনীহা। ধরা বা ছোঁয়া তো অনেক দূর, কিছু জিনিসের নাম শুনলেই গা গুলিয়ে ওঠে তার। আয়শা তপার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি কি তোর এতটাই পর? তপা আবেশে চোখ বন্ধ করে আছে। ভালো লাগছে এভাবে থাকতে। মনে হচ্ছে কতগুলো দিন পর সে মানুষের সাথে আছে, আপন কারো বাঁধনে আটকে আছে, এক স্নেহময়ী মায়ের ছায়াতলে আছে, যেখানে সে ও তার সন্তান নিরাপদ। আয়শা তপার মৌন অবস্থা দেখে পুনরায় বললেন, বল, আমরা কি তোর এতটাই পর? একবার বলতে পারলি না তুই অসুস্থ? তপা চোখ পিট পিট করে তাকালো, হাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমরাই তো আমার সব আন্টি, রাগ করো না, দেখো আমি ভালো আছি। তোমরা তো এটাই চাইতে, তাই না? আয়শা 2 মিনিট মৌন রইলেন, অতঃপর বললেন, চল, আমার কাছে থাকবি তুই আজ থেকে। প্রয়োজনীয় কি কি নিতে হবে বলে দে, আমি গুছিয়ে নিচ্ছি। তপা ভড়কে গেল, মুখটা কাচুমাচু করে বলল, আমি যাব না। আয়শা হাত ছাড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, যাবি, 100 বার যাবি, 1000 বার যাবি। তপা উঠে বসল। আয়শার হাত পুনরায় নিজের হাতের মুঠোয় পুড়ে বলল, আন্টি আমি এখানে ভালো আছি। হ্যাঁ মানছি একটু অসুস্থ, ঠিক হয়ে যাব কয়েকদিনেই। দেখো আমার মনটা সুস্থ আছে, কিন্তু এখানে আমি সত্যিই ভালো আছি। এখানে আনাচে কানাচে পলকের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেয়ালে তাকিয়ে দেখো ওনার ছবি, মনে হচ্ছে আমি ওনার সাথেই আছি, একা নই আমি। তাছাড়া আমি কথা দিয়েছি এই ফ্ল্যাট ছেড়ে কোথাও যাব না আমি। তুমি এই 2 দিন আমার কাছে থেকে যাও না আন্টি, তাহলেই দেখবে আমি দ্রুত সুস্থ হয়ে গেছি। আয়শা কিছুক্ষণ ভাবলেন, অতঃপর মৃদু স্বরে বললেন, পৃথাকে আসতে বল। তপা মুচকি হেসে বলল, আন্টি পৃথা এখন সংসারী হয়েছে, ওর নিজের সংসার ছেড়ে আমাকে পাহারা দিতে চলে আসবে। তপা মলিন কণ্ঠে বলল, আমি অসুস্থ আন্টি, তুমি তো জানোই। অসুস্থ শাশুড়ি রেখে আমার কাছে এসে থাকলে চলবে? আয়শা কিছু বলল না, কি বা বলবে সে। তপা পুনরায় বলল, 3 মাসেরই তো ব্যাপার, দেখতে দেখতেই চলে যাবে। তুমি 2 দিন থাকো আর মাঝে মধ্যে সময় করে এসো, তাহলেই হবে। এত ভেবো না, ঠিক আছি আমি। কথা হয়েছে পলকের সাথে? আয়শার কথা শুনে তপার মুখ মলিন হলো, জোর করে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, সে তো ব্যস্ত আন্টি, যতটুকু সময় পায় কথা বলে। অপারেশন হয়েছে গতকাল, হসপিটালে দৌড়াতে দৌড়াতে তার অবস্থাই শোচনীয়। কথা বলার সময় কোথায় তার? আয়শা তপার কিশোরী মনের মৃদু অভিমান ভেবে নরম কণ্ঠে বলল। অভিমান হয়েছে মা? তপা মাথা নাড়ালো, বলল, এই সময় অভিমান করলে আমার পাপ লাগবে আন্টি। তার দিক থেকে কোনো কমতি নেই, সে যথেষ্ট চেষ্টা করে চলেছে আমাকে ভালো রাখার। একটুখানি সময় পেলেই কথা বলে, আমাকে মাতিয়ে রাখতে চায়। হয়তো পারে না সব সময়, কিন্তু সে চেষ্টা করে আন্টি। আমার প্রায় ধ্বংস জীবনটা সে রঙিন আলোয় সাজিয়ে দিয়েছে। মরে যাওয়া মনটাকে ভালোবাসার বীজ বুনেছে সে। আর তার জীবনের ভয়াবহ সময়টাতে আমি অভিমান করতে পারি না। তার ক্ষতটা তো এখনো আমার ক্ষত, তার ব্যথাতে আমারও ব্যথা, তার জীবনের ক্রাইসিস তো আমারও আন্টি। তবে কিসের অভিমান, কিসের অভিযোগ? আয়শা কিছু বলল না, কেবল তপার মাথায় হাত বুলিয়ে দিল, মুখ এগিয়ে চুমু খেলো কপালে। প্রায় মাসখানেক আগে পলকের মায়ের ফোন পেয়ে রাতের আধারেই ছুটে চলে যায়। বাড়ি ফিরে হসপিটালে নিতে হয় বাবার রায়হান তাজওয়ারকে। হার্ট অ্যাটাক হয়েছে তার। ওয়াশরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যায়। অতঃপর পলককে ফোনে জানায় পায়েল তাজওয়ার। পলক ফিরে হসপিটালে নিয়ে গেলে কর্তৃপক্ষ জানালো হার্ট অ্যাটাক করেছেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর 3টে ব্লক ধরা পড়ল হার্টে। চোবড়ি জমে হৃদযন্ত্রের রক্তনালী বন্ধ হয়ে গেছে। শুরুতে এনজিওপ্লাস্টি অর্থাৎ রিং পরিয়ে সরু পথ বড় করার ব্যবস্থা করতে চাইলেন। পরে সেটাতে হবে না বুঝতে পেরে পরামর্শ দিলেন ওপেন হার্ট সার্জারি করার। শরীরের অন্য জায়গা থেকে রক কেটে দিয়ে পুরো বুক ছিঁড়ে সেই রক হৃদযন্ত্রে বসিয়ে দেওয়া হবে। পলক সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর নিয়ে যাওয়ার। মায়ের কাছে বলতেই সেও রাজি হয়ে গেলেন। অতঃপর শুরু হলো নতুন যাত্রা। এক পক্ষকাল যেতেই পলক মা বাবাকে নিয়ে উড়াল দিল সিঙ্গাপুরের পথে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর 11 দিনের মাথায় শুরু হলো অপারেশন। দীর্ঘ 10 ঘন্টা চলল অপারেশন। তারপর হাসি মুখে বের হলো ডাক্তার। পলকও যেন হাঁফ ছেড়ে বাঁচল খানিকটা। এতদিনের ধরে রাখা নিঃশ্বাসগুলো সপাটে বেরিয়ে এলো।
সিঙ্গাপুর যাওয়ার আগের দিন বিকেলে এসেছিল পলক তপার কাছে। দীর্ঘক্ষণ বুকে আগলে রেখেছিল, জড়িয়ে রেখেছিল সস্নেহে, মমতায়, ভালোবাসায়। গালে হাত রেখে নয়নে নয়ন মিলিয়ে বলেছিল অনেক অনেক নিষেধ বাক্য। তপা দু চোখ ভরে দেখছিল প্রিয় মুখখানা। দোকানে মন্ত্রের মতো শ্রবণ করেছিল স্বপ্নপুরুষের কণ্ঠনালী ভেদ করে আসা শব্দমালা। আমি আমার জানটা রেখে যাচ্ছি এখানে, শুধু দেহটা নিয়ে যাচ্ছি টেনে হেঁচড়ে। তুমি কথা দাও আবার আমার ওদের খেয়াল রাখবে, বিন্দু পরিমাণ অবহেলা অযত্ন করবে না। মাত্র 3 মাস কৃষ্ণময়। আমি আমার বাবাকে সুস্থ করে নিয়ে আসি, তারপর নিজের বাবা হওয়ার সব দায়িত্ব আমি পালন করব। 3টে মাস একটু সহ্য করে নাও না। আমি জানি তোমার কষ্ট হবে, হয়তো মাঝে মাঝে ভীষণ কান্না পাবে, কিন্তু তুমি কাঁদবে না। শুধু জানবে তোমার পলক তোমার কাছে আছে, তোমার পলকের সত্তা তোমার কাছে আছে। তুমি যদি ভালো থাকো, আমার সন্তানের খেয়াল রাখো, তবে আমি ভালো থাকবো। ভালো রাখবে তো আমাকে? রাখবে আমার কৃষ্ণময় আর আগামী প্রজন্মের খেয়াল? তপার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে যাওয়া জলটুকু সন্তর্পণে মুছে ফেলেছিল। বুক পেরিয়ে আসা দীর্ঘশ্বাস লুকিয়ে কান্নাটুকু গিলে ফেলেছিল। পলক পুনরায় বলেছিল, ফ্ল্যাটের বাইরে যেও না কৃষ্ণময়ী, তর্ক হলে প্রান্ত সিজন ওদের বলবে। পৃথা আর আন্টিও তো আছে, এছাড়াও যদি প্রয়োজন হয় সজলকে বলতে পারবে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, জীবন দিয়ে দিবে, তবুও তোমাকে রক্ষা করবে। আমি মিথিলাকে বলে রেখেছি তোমার রুটিন চেক আপ করে নেবে। তাছাড়াও প্রয়োজন হলে যেতে পারো, ও তোমাকে অপেক্ষা করাবে না। রান্নার লোক তো ঠিক করাই আছে, এছাড়াও যদি কাউকে লাগে সজলকে বলবে, ও ঠিকই জোগাড় করে দেবে। বজ্রমে সাবধানে যাবে। আমি না তোমার চিন্তায় পাগল হয়ে যাব, সত্যি পাগল হয়ে যাব। কিছুক্ষণ মৌন থেকে আবারও বলেছিল, বলো না কৃষ্ণময়ী, ভালো রাখবে তো নিজেকে? অপেক্ষা করবে তো আমার? তপা মৃদু হেসে বলেছিল, একসাথে বুড়ো হওয়া বাকি তো, অপেক্ষা না করে কোথায় যাব? আপনি বাবাকে সুস্থ করে নিয়ে আসুন। আমি বাবা মার ভালোবাসার কাকাল, আমি সবার ভালোবাসায় থাকতে চাই পলক। আমার সন্তানকে একটা সুস্থ পরিবার দিতে চাই আমি। আপনি অতি দ্রুত ফিরে আসুন। এরপর আর মুখে কোনো কথা নয়। সময় কেটেছে ঠোঁটের তাপে, কিছু উষ্ণ আলিঙ্গনে, ভালোবাসায় আবদ্ধ হয়ে অনাগত ভবিষ্যতের ভাবনায়, কিছু আবেগঘন স্পর্শে। রাতের আধার কেটেছে প্রায় আধ ঘন্টা। তপা গুটিসুটি মেরে শুয়ে আছে। চোখের কার্নিশে দুফোঁটা জল চিকচিক করছে তার। এক হাত সগৌরবে উঁচু হয়ে থাকা পেটের উপর। প্রেগন্যান্সির মাত্র 4 মাস চলে। সময়ের তুলনায় পেট অতিরিক্ত বড় হওয়ায় মিথিলার শরণাপন্ন হয়েছিল তপা। কাল বিকেলে একা একাই চলে গিয়েছিল চেম্বারে। মিথিলা মেয়েটাকে তপার বড্ড পছন্দ। খুশি খুশি সংবাদগুলো তো সেই দেয় তাকে। যেমন কাল বিকেলে একরত্তি দুশ্চিন্তা নিয়েই গিয়েছিল সে। সময়ের তুলনায় পেট বড় হওয়া নিয়ে চিন্তা হলেও ভেবেছিল বাবুটা বোধহয় তার বাবার মতো এখনই সুঠাম দেহ নিয়ে চলে আসবে। কিন্তু মিথিলা সেই একরত্তি দুশ্চিন্তার বদৌলতে একরাশ আনন্দ দিয়ে ফেরত পাঠিয়েছে তাকে। সেজন্যই তার প্রিয়র তালিকায় মিথিলার অবস্থান হলো আরও এক ধাপ ওপরে। মিথিলা যখন বলল তপার পেটে একটা নয় বরং 2টি প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে, তখন তপার ঠিক কী কী করতে ইচ্ছে করছিল তা ভাষায় প্রকাশ্য নয়। পলকের ভাষায় পাগল পাগল অবস্থা। খুশি নারীর তালিকায় তপার নিজের নামটা লেখানোর খুব করে ইচ্ছে হলো। পরক্ষণে মনে হলো না, সে তো এই মুহূর্তে সুখী নয়। সুখী তো যদি পলক সামনে থাকতো। নাম সেদিন লেখাবে যেদিন পলক সহ পুরো পরিবার তপার সামনে আসবে। পলককে ইচ্ছে করেই জানালো না তপা। থাক না, তার জন্য একটুখানি চমক, ঘাবড়ে যাক সে খুশিতে। মাত্রাতিরিক্ত আনন্দে পলক ঠিক কী কী পাগলামি করে তা তপা নিজের চোখে দেখতে চায়, সামনে থেকে অনুধাবন করতে চায়। পলক আনমনা হয়ে হসপিটালের জানালার ধারে বসে আছে। পায়েল তাজওয়ার ছেলের ক্লান্ত মুখ দেখে পাশে দাঁড়ালেন। গভীর মমতায় মাথায় হাত বুলিয়ে দিলেন। কিঞ্চিত সময় পর ধীর গলায় বললেন, কি হয়েছে বাবা, মন খারাপ কেন তোর? তোর বাবা তো এখন মোটামুটি সুস্থ, কি নিয়ে চিন্তা করছিস তুই? পলক কিয়ৎক্ষণ চুপচাপ বসে রইল। পরক্ষণেই নরম গলায় বলল, আমি কোনো ভুল করলে তোমরা আমাকে মাফ করে দেবো তোমা? পায়েল তাজওয়ার মৃদু হেসে বললেন, ভুল হলে মাপ করতেই পারি, তবে ভুলটা যদি ভুল হয় তবেই অপরাধ হলে মাপ করার ক্ষমতা আমার নেই বাবা। পলক দীর্ঘশ্বাস ফেলল। সে কি ভুল করেছে নাকি অপরাধ? বিছানা ভর্তি খেলনা আর ছোট ছোট জামা কাপড়ের দিকে বিস্ময় ভরা লেজনে তাকিয়ে আছে তপা। আশ্চর্য হওয়ার প্রধান কারণ হচ্ছে সবগুলো খেলনা জামা দুটো করে রয়েছে। একই রঙের কয়েক জোড়া জুতো উকি দিচ্ছে ভিড়ের মাঝে।
সিঁদুর লাল রঙা দুজোড়া জুতো তপা হাতে তুলে নিল। মখমল কাপড়ের তৈরি, লাইটের আলোয় কাপড়ের উপরিভাগ ঝিকিমিকি করছে। আলতো হাতে ধরে সম্মুখে তাকালো তপা। সিজান, পৃথা, প্রান্ত মুচকি হেসে তাকিয়ে আছে তার পানে। তপা পৃথার দিকে তাকিয়ে বলল, কুটনামি করতে শিখেছিস আজকাল, হ্যাঁ? পৃথা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, কি কুটনামি করেছি আমি? তুই আমাকে অপবাদ দিতে পারিস না। তপা শক্ত গলায় বলল, আমি তোকে বলেছিলাম সবাইকে টুইন বেবির কথা বলে বেড়াতে, বেয়াদব মহিলা। আর কাকে কাকে জানিয়েছিস? পলককে বলেছিস? পৃথা কিছু বলার আগে প্রান্ত বলল, তুই আমাদের থেকে লুকিয়ে রাখতে বলেছিলি? তপা মিয়ে গেল, নরম গলায় বলল, তা নয় ভাইয়া, আমি নিজে বলতে চেয়েছিলাম। সারপ্রাইজ হতো না ব্যাপারটা? প্রান্ত হাসলো, বলল, আমরা যে তোকে সারপ্রাইজ দিলাম ভালো লাগলো না? আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য, কিছুক্ষণের অপেক্ষা। তপা বাচ্চাদের মতো বায়না করে বলল, কি সারপ্রাইজ ভাইয়া, বলো না। প্রান্ত ঠোঁট প্রসারিত করে হাসলো। তপার মাথায় হাত বুলিয়ে বলল, আমার বাচ্চাটার বাচ্চা হবে, তাও আবার দুটো। আমার স্বপ্ন স্বপ্ন লাগছে রে আপুনি। তপা স্নেহাবিষ্ট হয়ে পড়ল, পেটের উপর এক হাত ছুঁয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমারও স্বপ্নই লাগে ভাইয়া। মনে হয় এই বুঝি ঘুম ভেঙে যাবে, আবার সব অন্ধকারে মিলিয়ে যাবে। কিন্তু জানো ভাইয়া, গত কয়েক মাস ধরে স্বপ্নটা বিরতিহীনভাবে চলছেই। এই স্বপ্ন আর কখনোই ভাঙবার নয়, তাই না ভাইয়া? প্রান্ত বুঝতে পারল মেয়েটা ইমোশনাল হয়ে পড়ছে। অতীত নিয়ে এখনো হয়তো মনের ভিতর ভয় রয়ে গেছে। এটাই বাস্তব, এটাই নিয়তি। দুঃখের পর তো সুখের সূর্যোদয় হয়। তোর জীবনে দুঃখের সময়গুলো শেষ হয়ে সুখের সূর্যোদয় হয়ে গেছে। আর কোনো দুঃখ তোকে ছুঁতে পারবে না। আল্লাহ চাইলে এবার থেকে সব ভালোই হবে ইনশাআল্লাহ। বেলা বাড়তেই পলকের শুনশান নীরবতায় ঘেরা বিলাসবহুল ফ্ল্যাটটি পরিণত হলো উৎসব মুখর পরিবেশে। একা থাকা তপার সঙ্গ দিতে এলো আয়শা, হাজিরা বেগম ও মোর্শেদুল হক। তপার খুশিতে মরে যায় অবস্থা। মামাকে পেলে তপা এমনিতেই পৃথিবী পাওয়ার আনন্দ পায়, কিন্তু আজ সেই আনন্দের মাত্রা বেড়ে গেল শতগুণ। কারণটা হাজিরা বেগম। তিনি এসেছেন একজন মা হয়ে, কড়া চোখের মামি হয়ে নয়, যিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত, অনুশোচনায় ভুগছেন বহুদিন ধরে। হাজেরা বেগম খালি হাতে আসেননি, নিয়ে এসেছেন তপার প্রিয় কিছু খাবার। তার মধ্যে অন্যতম আমড়ার আচার, ভাজা চিংড়ি, শুটকি গুঁড়ো এবং ঢাপের নাড়ু। তপা নাড়ু দেখে মামির দিকে তাকিয়ে বলল, আমার জন্য? হাজেরা বেগম মাথা নাড়িয়ে সায় জানালেন। তপা বিনা দ্বিধায় মুখে পুরে নিল, তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। ভাবি, তুমি এই নাড়ুটা কি যে ভালো বানাও না, ঠিক আগের মতোই। ছোটবেলার স্বাদ এখনো মুখে। সরি মামি, তুমি এই নাড়ুটা যে কি ভালো বানাও না, ঠিক আগের মতো। ছোটবেলার স্বাদ এখনো মুখে লেগেছিল। এত বছর পর সেই স্বাদ পুনরায় ফিরে পাচ্ছি। কিন্তু এখন তুমি এসব কোথায় পেলে মামি? অনেক বছর তো বানাও না, হঠাৎ বানালে? হাজেরা বেগম কিছু বলার আগে সিজান বলল, তোর জন্য বানিয়েছে। জানিস কত কষ্ট করে ঢ্যাপের চাল জোগাড় করতে হয়েছে আমাকে? আজকাল কি এসব পাওয়া যায়? তারপর ভেজে নাড়ু বানিয়ে নিয়ে এসেছে। জানিস আমাকে একটা ছুতে পর্যন্ত দেয়নি। তপা অবাক হলো না। হাজেরা বেগমের চোখ মুখ বলে দিচ্ছে তিনি অনুতপ্ত নিজের ব্যবহারের জন্য। শুধু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মামির পানে। হাজেরা বেগম বললেন, ছোটবেলায় আর খেতে পারিস কোথায়? আমি তো তোকে দেইনি খেতে। কি করে এত পাষাণ ছিলাম আমি? একরত্তি মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। কেবল নিজের ছেলেকে বসিয়ে বসিয়ে খাইয়েছি। তোর এত পছন্দের জেনেও তোকে ছুতেও দেইনি একটুখানি। তপা খাওয়া বন্ধ করে ফেলল, ছলো ছলো চোখে তাকিয়ে রইল। হাজেরা বেগমের হাত ধরে বলল, অতীতটা ভুলে যাও না মামি, দেখো বর্তমান কত সুন্দর। কালো অতীত ভুলে না গেলে তো আমরা বাঁচতে পারবো না। আর নাড়ুর কথা বলছো তো, তুমি না দিলেও ভাইয়া লুকিয়ে লুকিয়ে দিয়ে আসতো আমার ঘরে। চুপি চুপি আমিও খেয়ে নিতাম। কখনো লুকিয়ে বয়াম থেকে দিয়ে দিত, আবার কখনো নিজের ভাগ থেকে দিত। হাজেরা বেগম ছেলের দিকে তাকালেন। নিজের নারী ছেঁড়া ধন তারই পেট থেকে জন্মেছে, অথচ সে কতটা মায়া দিয়ে ভরা, কতটা দায়িত্বশীল ছোটবেলা থেকে। অথচ তিনি চোখে পর্দা লাগিয়ে বসেছিলেন। শুধু মামুনের দোষ দিয়ে লাভ নেই, তার নিজেরও দোষ কিছু কম না, সেটা তিনি বোঝেন। তপা নেহাতি ভালো মেয়ে, তাই তাকে কাছে ঘেঁষতে দিচ্ছে। তপা পুনরায় বলল,
আমার এই দুই ভাই আমার জীবনে মহা মূল্যবান মামি। দুজনেই বুক দিয়ে আগলে রেখেছে আমায়, নয়তো কবেই ভেসে যেতাম। আমি তোমাকে মাত্রাতিরিক্ত ভালোবাসি পলক। ঠিক যতটা ভালোবাসলে তোমাতে বিলীন হওয়া যায়, ঠিক যতটা ভালোবাসলে তোমাতে নিঃশেষ হওয়া যায়। মেসেজটা সেন্ড করে তপা চোখ বন্ধ করে রইল। বাসা ভর্তি আপন মানুষ পেয়ে তপার মনটা আপ্লুত হয়। সেই সাথে ইচ্ছে হলো পলককে খুব করে ভালোবাসার। সেই মানুষটার জন্যই আজ এত ভালোবাসা এসে জুটেছে ওর 4 আঙ্গুল কপালে। নয়তো কিছুদিন আগেই সে এই সুখগুলোকে কেবল মরীচিকাই ভাবত। পলক আসার পরেই না পাল্টে গেল জীবনের অধ্যায়। ভয়ঙ্কর ম্যাথমেটিক্যাল ট্রামের পর এলো প্রেমের রসায়ন। পলক ফোন হাতেই বসেছিল। ফোন হাতে তার মনটাও আঁকুপাকু করছিল একটু কথা বলার তৃষ্ণায়। মেসেজ দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম তার কৃষ্ণময়ী তাকে ভালোবাসি বলেছে, সেটাও আবার নাম বলে তুমি সম্বোধনে। অনতি বিলম্বে প্রিয় নাম্বারটা ডায়াল করলো। এপার থেকেও তপার বিলম্ব হলো না ফোন কলটা গ্রহণ করতে। পলক ধীর গলায় বলল, মেসেজে কি লিখেছ? তপা নমনীয় গলায় বলল, আমি তোমায় ভালোবাসি পলক। ঠিক যতটা ভালোবাসলে তোমাতে বিলীন হওয়া যায়, ঠিক যতটা ভালোবাসলে তোমাতে নিঃশেষ হওয়া যায়। পলক চকিতে বলল, তুমি সত্যি সত্যি তুমি সম্বোধন করে কথা বলছো আমার সাথে? কেন? আপনি কি ভেবেছিলেন সারা জীবন আপনি করে বলবো? তুমি বলাতে খারাপ লাগছে? পলক ঠোঁট বাঁকিয়ে হাসল। তুমি যাই বলো তাতে আমি সুখ খুঁজে পাই কৃষ্ণময়ী। যে মানুষটাই আমার, যার প্রতিটা স্পন্দনে আমি, তার সম্বোধনে কি আসা যায়? তুমি আমার সাথে কথা বললেই হলো। আপনি, তুমি, তুই, কোনো ব্যাপার না। তপা ঈষৎ হেসে বলল, আচ্ছা তাহলে তুই করেও বলা যায়? পলক শব্দ করে হেসে বলল, আই ডোন্ট মাইন্ড। তপা প্রসঙ্গ পাল্টে বলল, শুনুন না, আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে, মাখো ভালোবাসায় মাখামাখি করতে ইচ্ছে করছে। পলক মৃদু হেসে বলল, হঠাৎ আমার বয় তো রোমান্টিক হয়ে গেল কি করে? আগে তো ধরতে গেলেই পালাতে। কি হয়েছে বলো তো? সবই কি আমার বাচ্চাদের কামাল? তপা চমকালো, বাচ্চাদের মানে কি? পলক কি তবে জেনে গেল? বিস্মিত গলায় বলল, বাচ্চাদের মানে কি বলুন? বাচ্চার জন্য কিছুই না। আমার আপনার প্রেম প্রেম পাচ্ছে পলক। একটু জড়িয়ে নিন না প্লিজ। অনেকদিন আপনার ঘ্রাণ পাই না, হৃদয়টা তপ্ত মরুভূমি মনে হচ্ছে আমার। পলক মলিন কণ্ঠে বলল, কেন পাগল করছে আমাকে? আমি তো পারছি না তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে নিতে। তোমার উষ্ণতা ধারণ করতে পারছি না এই বক্ষস্থলে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, চিনচিনে ব্যথা হচ্ছে। আমি কি হার্ট অ্যাটাক করবো কৃষ্ণময়ী? কেন এই যন্ত্রণা? এটা কি তোমার বিরহের তীব্র বিষাত্ম অনুভূতির সাক্ষ্য? তপা মিয়ে গেল। কণ্ঠনালীর গোড়ায় এসে আটকে রইল না বলা বহু প্রেমালাপন। বক্ষস্থলে রয়ে গেল হিমশীতল সমীরণ। অন্তরিক্ষের ন্যায় বিশালতায় ঘেরা হৃদয়টা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ, শুধু একজনের ভালোবাসার অনুভূতির গণ্ডিতে। চোখ বন্ধ করে কল্পনায় তোমার পলককে সাজাও তুমি কৃষ্ণময়ী। অনুভব করো, দেখতে পাবে। ভিডিও কলে তো আসবে না, না নিচে দেখবে আর না আমাকে দেখতে দেবে। পলকের গম্ভীর কণ্ঠে সহসা কথাগুলো শুনে তপা মৃদু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। আপনাকে দেখতে হলে চোখ বন্ধ করতে হয় না, আমার রুমে ঢুকলেই আমি দেখতে পাই আপনাকে। পলক ভাবুক হলো, বলল, তোমার রুম? তুমি কোথায়? তাজমহলে না? তপার কণ্ঠটা এবার কঠিন শোনালো। কেন তাজমহল কি আমার নয়? আমি কি অতিথি এখানে? যে মানুষটার পা থেকে মাথা অবধি আমার, যার শরীরের রক্ত মাংস অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা ধমনী অস্থি মজ্জা সবটা আমার, তা ফ্ল্যাটে একটা রুমও আমার বলতে পারবো না আমি? পলক ঘাবড়ে গিয়ে বলল, রাগাও কেন? আগে তো কখনো বলো নি এভাবে, তাই হজম করতে পারছি না। একটু তো রইস অ্যাটাক দাও। কি হয়েছে বলো তো তোমার? তপা দুদণ্ড জিরিয়ে নিল, গভীর স্বরে বলল, আমার তোমাতে পিষ্ট হতে ইচ্ছে করছে। পলক কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আর মাত্র কিছুদিন শোনা, তারপর আর কাজ ছাড়াও করবো না। একদম হৃদয়ের মনে কোঠায় লুকিয়ে রাখবো। একটু ধৈর্য ধরো, আমি ফিরবো খুব শিগগিরই। তপা মৃদু স্বরে বলল, সেই সুমধুর দিনের অপেক্ষায়। আতিথেয়তা শেষে সবাইকে বিদায় জানালো তপা। কেবল রয়ে গেল হাজেরা বেগম। 2 দিন থাকবেন তিনি। প্রান্ত মায়ের সাথে নিজের বাড়ি এবং পৃথা সিজানো মোর্শেদুল হকের সাথে শ্বশুর বাড়ি চলে গেছে। হাজেরা বেগম একা তপাকে সঙ্গ দিতে 2 দিনের সময় নিয়েছেন। পুনরায় নীরবতায় ছেয়ে গেল ফ্ল্যাটের ভেতরের পরিবেশ। হাজেরা বেগম মাগরিবের নামাজের পর একটু শুয়েছেন। শরীরটা তারও ঠিক নেই।
তবুও একা এতে মেয়েটির একাকিত্ব খোঁজাতে রয়ে গেলেন। একসময় করা পাপের প্রায়শ্চিত্ত করতে চান তিনি এভাবেই, তপার সঙ্গ দিয়ে, তাকে ভালো রেখে। তেল হাতে বিছানার উপর বসে দেয়ালে টাঙানো বিশাল আকৃতির ছবিটির দিকে তাকিয়ে আছে তপা। ছবিটির ব্যক্তি পলক হলেও মালিক তপা। সাদা পাঞ্জাবি পরিহিত পলক সদা হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁটের সাথে সাথে হাসছে তার চোখও। সামনের কোনো মানুষ অথবা দৃশ্যের দিকে তাকিয়ে অমায়িক এই হাস্যোজ্জ্বল ছবিটি ক্যামেরাবন্দি করেছে প্রান্ত। তপা আসার মাসখানেক আগের আলেখ্য এটা। ভার্সিটির কোনো এক অনুষ্ঠানে দু বন্ধু একত্রিত হয়েছিল, তখনই সুযোগ বুঝে এই মোক্ষম কাজটা করে ফেলেছে প্রান্ত। তপা পলকের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করেছে ছবিটা। পলক সিঙ্গাপুর যাওয়ার কয়েকদিন পর সিজানকে দিয়ে বাঁধিয়ে আনিয়েছে ছবিটা। উদ্দেশ্য সারাক্ষণ চোখের সামনে পলকের মুখাবয়ব উপস্থিত রাখা। উঠতে বসতে সব সময় পলকের সুশ্রী মুখটা চোখের মণিতে ফুটে ওঠা। শুধু উঠতে বসতে নয়, তপা শুয়ে থেকেও স্পষ্ট দেখতে পায় দেয়ালে সেটে দেয়া ছবিটি। বোধহয় তখন আরও ভালো করে দেখা যায়। হাজেরা বেগম তপাকে তেল হাতে বসে থাকতে দেখে পাশে বসলেন, মলিন কণ্ঠে শুধালেন, আমি দিয়ে দেব। তপা খুশি হলো ভীষণ। ইচ্ছে করছিল না এখন এই চুলের ঝাঁকি সামলাতে, কিন্তু না সামলেও উপায় নেই। এমনিতেই চুলের যত্নে অভাব হচ্ছে, তেলটুকু না দিলে তো নষ্ট হয়ে যাবে। তাই নিজের উপর জোর খাটিয়েই হলেও চেষ্টা করে যত্ন রাখার। পলকের পছন্দ যে, শুধু পছন্দ নয়, মারাত্মক পছন্দ। ভালোবাসাটা তো চুলের উপরই প্রথম এসেছিল। পলকের ভাবনায় মশগুল তপা টেরি পেল না কখন চুলে তেল দেওয়া শেষে লম্বা বেনুনি পাকিয়েছেন হাজিরা বেগম। বুঝতে পারল তখন যখন হাজিরা বেগম চিরুনি দেখিয়ে বললেন, চুল পড়ছে তো, যত্ন নিস না, সারাক্ষণ কি এত ভাবিস? তপা চকিতে তাকালো, কিছু বলল না। আবার মশগুল হলো আকাশ কুসুম ভাবনায়, যেন তাকে দায়িত্ব দেয়া হয়েছে সবার ভাবনা ভেবে দেয়ার। বাস্তব ভুলে তাই তো সে মত্ত নিজের ব্যক্তিগত মানুষটার ভাবনায়। রায়হান তাজহার শারীরিকভাবে বেশ খানিকটা সুস্থতা অনুভব করছেন আজকাল। মনটা তো তার বরাবরই সুস্থ, যদিও শরীরের অসুস্থতায় মনটাও খানিকটা আক্রান্ত হয়েছিল, তবে তা কেটে গেছে কিছুকাল আগেই। এখন কেবল শারীরিক সুস্থতায় আরেক ধাপ উত্তীর্ণ বাকি, তবেই ফিরে যেতে পারবেন নিজ মাতৃভূমিতে। মনটা দেশের জন্য উচাটন করে আজকাল, কিন্তু সে জানেন না তার থেকে অধীর আগ্রহে দিন গুনছে পলক। তীব্র উৎকণ্ঠা নিয়ে দিনাতিপাত করছে সে। চাইছে সময়ের চাকা আলোর গতিতে ঘুরিয়ে দিতে, কিন্তু সময় যে নিজ গতিতে চলে, এই অমোঘ সত্যটা তো অস্বীকার করার উপায় নেই। আর না আছে তা উপেক্ষা করার ক্ষমতা। সায়নের প্রথম প্রহর। তেজস্বী সূর্য নিজের আধিপত্য বিস্তার শেষে পলায়মান অন্তরিক্ষ থেকে মৃদু আলোয় ধরণীর বুকে মায়া রাজ্যের আবির্ভাব। আবছা আলোয় অস্পষ্ট দুহাত সামনের বস্তু, কিন্তু তপার নিবাস কৃত্রিম রোশনাইয়ে ভরপুর। 240 ভোল্টের একটি এলইডি বাল্ব সর্বক্ষণিক জ্যোতির ব্যবস্থা করছে তপার ছোট্ট আলোয়। কেটে গেছে বেশ কিছুদিন। তপার প্রেগনেন্সির 5 মাস সম্পূর্ণ হয়েছে। 6 মাসের 2-3 দিন চলছে। ড্রেসিং টেবিলের বিশালাকার আরশিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের পরিবর্তনীয় রূপ। বেশ খানিকটা উন্নতি হয়েছে শরীরের। গাল দুটো আগের তুলনায় ফুলে গেছে। শরীরটাও আগের মতনই বেশ মুটিয়ে গেছে সে। তবে নিজেকে খারাপ লাগছে না এই নতুন রূপে। পিঠ জুড়ে খোলা চুলে নিজেকে নতুন করে আবিষ্কার করছে তপা। পেটের উপর 2 হাত রেখে নজর দিল আরশিতে। পেটের জায়গাটায় 3 পিস ছেড়েছে মাসখানিক আগে, এখন পরে ঢিলে ঢালা গোল জামা। উঁচু পেটের দিকে তাকিয়ে লাজুক হাসল তপা। মোলায়েম হাত বুলিয়ে বলল, কবে আসবি সোনা? মা তোদের অপেক্ষায় তো। তোরা কিন্তু একদম তোদের বাবার মতো হবি, মনে থাকবে? দেখতে, ব্যবহারে, সব দিকে। জানিস তো তোদের বাবা একজন সুপারম্যান। সবকিছু ম্যাজিকের মতো ঠিক করে দেওয়ার ক্ষমতা আছে তার। তোরা তো এখনো কাছেই পেলি না বাবাকে। আসলে বকে দিবি কেমন? আমি তো বকা দিতে পারি না, ভালোবাসি যে। দেখিস বেশি বকিস না যেন, তাহলে মা ভীষণ কষ্ট পাবো। আচ্ছা সোনা, তোরা কি বাবাকে বেশি ভালোবাসবি নাকি মাকে? মাকে বেশি ভালোবাসিস কেমন? বাবাকেও বাসবি ভালো, কিন্তু কম কম। এই যে তোদের ছেড়ে, আমাকে ছেড়ে কত দূরে আছে, তার শাস্তি দিতে হবে না? আগে পানিশমেন্ট দিবি, তারপর ভীষণ ভীষণ ভালোবাসবি। দেখেছিস তোদের বাবা কত ভাগ্যবান, আমরা 3 জন তাকে কত ভালোবাসি। অবশ্য এদিক থেকে আমরা আরো বেশি ভাগ্যবান আর ভাগ্যবতী। সে আমাদের আরো বেশি ভালোবাসে। একবার তোদের বাবার সান্নিধ্যে এলে তখন বুঝতে পারবি কার ওরস্য তোরা।
ভালোবাসায় ভরিয়ে দেবে তোদের ছোট্ট দরিয়া। বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আধারে নিমগ্ন পরিবেশ অবলোকন করছে তপা। আজকাল শরীরটা ভীষণ ভারী ঠেকে তার, মনটাও ভারী লাগছে। উচ্চাটন করছে, পলককে ফোনে পাচ্ছে না সকাল থেকে। এখন দিবসের প্রাতকাল, তবুও কোনো সন্ধান নেই পলকের। দূরের রাস্তার মিটিমিটি আলোয় ছটা দেখতে দেখতে পেটে হাত রেখে মলিন কণ্ঠে শুধালো, আমার খুব চিন্তা হচ্ছে রে সোনা। তোরা কি জানিস তোদের বাবা কোথায়? ভালো আছে তো সে? বল না বাবা, তোদের বাবা সুস্থ আছে তো? উত্তর আসে না পেটের ভেতর থেকে, কিন্তু তপা অনুভব করতে চেষ্টা করে কেউ বলছে উচ্চস্বরে, আমাদের বাবা ভালো আছেন, তুমি চিন্তা করো না মা, বাবা ঠিক ফিরে আসবে। তপা আনমনে মৃদু হাসল, চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল কিছু মুক্ত কণা। পেটের উপর থেকে হাত সরিয়ে রেলিংয়ে ভর করে দাঁড়ালো। একটানা 10 মিনিট দাঁড়াতে পারে না আজকাল, শরীরে কুলোয় না, পা দুটো ভেঙে আসতে চায়। কিছুকাল অতিবাহিত হলো বারান্দায়। আবছা আলোর অস্পষ্ট পরিবেশ নিমজ্জিত হলো ঘন কৃষ্ণ আধারে। এহেন সময় কর্কশ শব্দে বেজে উঠল ডোরবেল। তপা বিরক্ত হলো, শব্দটা কর্কশ না হলেও তপার কানে তা কর্কশই ঠেকল। আজ সবই বিরক্ত লাগছে তার। ধীর পায়ে দরজার নিকটে গেল সে। ততক্ষণে শব্দটা আরও দুবার বেজে উঠল। তপার বিরক্তিভাবটা সপ্তম আসমানে পৌঁছে গেছে। দরজাটা খুলে কিছু তিক্ত কথা শুনিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলল অতি দ্রুত। কিন্তু হাই, দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখাবয়ব দর্শন করে মুখ ভুলে গেল কথা বলতে, চোখ ভুলে গেল পলক ফেলতে, শরীরটাও বুঝি ভুলে গেল নড়াচড়া করতে। মস্তিষ্ক অচল হয়ে পড়ল, কেবল জাগ্রত রইল মনটা। সাদা শার্ট পরিহিত পলক তাসবার বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তপার মুখের দিকে, অতপর সগৌরবে উঁচু হয়ে থাকা পেটের দিকে, যেখানটা আগলে ধরে আছে তপার বাম হাত। মাত্র কিছু মাস আগে রেখে যাওয়া ছিমছাম চিকন মেয়েটি আজ পরিপূর্ণ নারী, যার নারীত্বের বড়াই হিসেবে দেখিয়ে যাচ্ছে সযত্নে ধরে রাখা পেট। পলক পলক ফেলল না, তাকিয়ে রইল শুধু। কাটল কিছু প্রহর এভাবে। তপা দুপা এগিয়ে গেল, স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার। দ্বিধা কাটাতে সজোরে চিমটি বসিয়ে দিল পলকের হাতে। পলক হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছে তুমি? এত জোরে কেউ চিমটি দেয়? তপা খিলখিলিয়ে হেসে উঠল। পরক্ষণে কিঞ্চিত অভিমান ভর করল মনের কোণে। নিঃশব্দে পিছু ফিরে চলে গেল নিজের জায়গায়। পলক দরজা বন্ধ করে তপার পিছু পিছু বারান্দায় এলো। বুঝতে পারল তার অভিমানিনী অভিমান করেছে। পেছনে দাঁড়িয়ে নরম গলায় বলল, আমার বাচ্চাটা আমার জন্য কাঁদছে কৃষ্ণময়, ওর বাবাকে জড়িয়ে ধরতে চাইছে। তপা পেছনে ঘুরে দাঁড়ালো, পলকের চোখে চোখ রেখে বলল, আচ্ছা তা কি বলছে শুনি? পলক তপার চোখের দিকে তাকিয়ে দেখল অভিমানের পরিবর্তে চোখে ফুটে উঠেছে শিশুসুলভ চাহনি। বলছে, বাবা আমাকে জড়িয়ে ধরো, আমি তোমার গায়ের গন্ধ নেব। মা তো বলছে আমার ভালো বাবাটাকে জড়িয়ে ধরতে চাই। তপা হাসল, চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট। সারাদিনের বিরক্তির আভাস এখন আর পাচ্ছে না তপা, এখন খুশির জোয়ারে ভাসছে সে। পলক দিশেহারা বোধ করল, বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তপা লাজুক হেসে বলল, আপনি মিথ্যে বলছেন পলক। আপনি শুনতে পাননি? ওরা এইভাবে কথা বলে না। ওরা বলতো আমাদের জড়িয়ে ধরো, আমরা গায়ের গন্ধ নেব। ওরা কখনো আমি বা আমার বলে না, ওরা আমরা বা আমাদের বলে। পলক কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তপাও ফেলল না চোখের পলক। কিঞ্চিত সময় পর পলক কাঁপা কাঁপা গলায় বলল, আমার দুকল ভরে ওরা আসবে, আমি বিশ্বাস করতে পারছি না কৃষ্ণময়ী। আমার ছোট্ট কৃষ্ণময়ী আমার দুধুরের সন্তান তার গর্ভে লালন করছে। তপা মৃদু হেসে মাথা নিচু করে ফেলল। এক পা এগিয়ে দুহাতের বাঁধনে বেঁধে ফেলল নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরুষকে। এতদিনের তৃষ্ণার্ত খরাময় মরুভূমিতে নিঝুম বৃষ্টি হলো যেন। পলক আলতো হাতে বেরিয়ে দিল তপার পিঠ জুড়ে। খোলা চুলের গভীরে মুখ ডুবিয়ে এতদিনের ধরে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল। মনে হলো সে হয়তো বাঁচতে শিখল নতুন করে। রন্ধে রন্ধে পৌঁছে গেল কৃষ্ণময়ীর মাতাল করা ঘ্রাণ। তপা পলকের বুকে নাক ঘষতে ঘষতে বলল, কিছু বুঝতে পারলেন? পলক চোখ বন্ধ করেই বলল, আচ্ছা তাহলে শাস্তি দাও এই খারাপ লোকটাকে। তপা পলককে ছেড়ে দিল, বলল, আপনি খুব খারাপ। দেব তো, এই যে ছেড়ে দিলাম। আর আমার বাচ্চাদের এবং আমাকে কাউকেই জড়িয়ে ধরার সাহস করবেন না। পলক ভ্রু কুঁচকে ফেলল, চোখ ছোট ছোট করে তাকালো। বাচ্চা কার? তপা দ্বিধাহীন উত্তর, আমার।
আর তুমি কার? তপা থতমত খেলো, ভ্রুকুটি করে বলল, আমি যার হই না কেন সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আপনি আমাদের সারাদিন চিন্তায় রেখেছেন। তার শাস্তি স্বরূপ আমরা অনশনে নামবো, যাতে আপনি আমাদের কাছে না আসেন। পলক মৃদু হেসে বলল, আচ্ছা, তাহলে একটু আগে কেন জড়িয়ে ধরলে? তখন আমাদের জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, তাই ধরেছি। আমরা ধরতে পারবো, কিন্তু আপনি না। পলক অবাক হয়ে বলল, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও নয়। তপা কঠিন গলায় বলল, শাস্তি আপনার চলছে, আমাদের নয়, তাই না বল সোনা? শেষের কথাটা পেটের ওপর হাত রেখে বলল তপা। পলক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তপার মুখাবয়বে মামা ব্যাপারটা স্পষ্ট দেখতে পাচ্ছে পলক। স্নেহময়ী লাগছে। নির্নিমেষ চেয়ে রইল কিছুক্ষণ। কিয়ৎকাল পর ক্ষণক হয়ে আসা গলায় টেনে টেনে বলল, আমি আমার বাবুদের একটুখানি আদর করবো বউ, জাস্ট এতটুকু প্লিজ। তপা অপলক চেয়ে থেকে মাথা নাড়ালো। অনুমতি পেয়ে পলক নষ্ট করল না একটা সেকেন্ড পরিমাণ সময়ও। দুহাতে কোমর আঁকড়ে জড়িয়ে ধরল তপার উঁচু হয়ে থাকা পেট। একের পর এক চুমুতে ভরিয়ে দিল। অনেকটা সময় কান লাগিয়ে বসে রইল, গাল ঘষে দিল। তপা পলকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি রুমে যাব, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে আমার। পলক চোখ মেলে তাকালো, দু হাতে চোখ কষলে বলল, আগে বলবে তো, চলো। এক মুহূর্ত অপেক্ষা না করে তপাকে সাবধানে কোলে তুলে নিল। তপা অবাক হলো না, তবে খামচে ধরল পলকের শার্ট, আঁকড়ে ধরল গলা। অপলক চেয়ে থেকে মুখ উঁচিয়ে যত্ন করে কেটে রাখা খোঁচা খোঁচা দাড়ির উপর ঠোঁট ছোঁয়ালো। পলক ঠোঁট কামড়ে হাসল। তপা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল প্রশস্ত বুকে। বিছানায় বসিয়ে পলক আবারও তপার পেটে মুখ গুজিয়ে পড়ে রইল। তপা মৃদু স্বরে শোধালো, আপনি কাঁদছেন? পলক থেকে থেকে কেঁপে উঠছে। মুখ না দেখলেও তপা স্পষ্ট বুঝতে পারছে পলক কাছে। কথা শুনেও পলক মুখ তুলল না। তপা কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আমার কিন্তু কান্না পাচ্ছে এবার। আমি শুরু করলে কিন্তু থামাতে পারবেন না। কাঁদতে কাঁদতে যদি আমার বাচ্চারা ছিচকাদুনে হয়, তাহলে কিন্তু খবর আছে আপনার। অফিস বাদ দিয়ে ওদের সামলাতে হবে আপনাকে, তখন কিন্তু আমার কোনো দোষ দেবেন না। পলক উঠে বসল। তপা ওড়নার করে চোখ মুছে দিয়ে দু চোখের পাতায় চুমু দিয়ে বলল, এই চোখ শুধু বেসামাল তাকিয়ে আমায় লজ্জায় ফেলার জন্য। এই চোখ শুধু ভরসা দেওয়ার জন্য, চোখের ইশারায় বোঝানোর জন্য আমি আছি, কিচ্ছু হবে না। এই চোখ শুধু প্রেম শেখানোর জন্য। এই চোখ জল ফেলার জন্য নয়, হোক সেটা দুঃখে সুখে, ভালো লাগায় বা ভালোবাসায়। আমি কিন্তু সহ্য করব না। পলক নির্নিমেষ তাকিয়ে রইল। সামান্য মেদযুক্ত গালে তপার মুখটা আগের থেকেও বেশি মায়াবী লাগছে। পলক ঘন হয়ে আসা হাসকে গলায় বলল, বউ, তোমাকে না ভীষণ আদর লাগছে, ইচ্ছে করছে প্রাণ উজাড় করে ভালোবাসে। তপা লাজুক হেসে বলল, আমি কি বারণ করেছি নাকি? একটুখানি ছোঁয়ার জন্য এই মোটটা বহু যুগ ধরে তৃষ্ণার্ত। পলক মৃদু হাসল, একটু ঘনিষ্ঠ হয়ে নরম গলায় বলল, আমার যে ভয় করে, মনে হয় ছুঁয়ে দিলেই তুমি ব্যথা পাবে। নরম মাখনের মতো শরীরটা গলে যাবে নিমেষে। কি করে ছুঁই? তপা খিলখিলিয়ে হেসে উঠল। মুহূর্তে ঋণ ঋণে হাসির শব্দে ভরে উঠল সুখী দম্পতির ছোট্ট নিবাস। পলক প্রাণোজ্জ্বল হাসিটুকুর সুধা পান করতে করতে বলল, আমার বউটা সারা জীবন এভাবে হাসতে থাকুক। তপা হাসি থামালো, তবে ঠোঁটের কোণে ফুটে রইল তা বহুক্ষণ। হাতটা পলকের হাতের গভীরে গলিয়ে দিয়ে বলল, আমার বরটা সারা জীবন এভাবেই আমায় ভালোবাসতে থাকুক। পলক ধরে রাখা হাতটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আল্লাহ আমাকে তৌফিক দেখ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি এভাবেই আমার কৃষ্ণময়ের জীবনটাকে ভালোবাসে ভরিয়ে দিতে পারি, হাসি খুশিতে মাতিয়ে রাখতে পারি, হাতুরে আল্লাহতে বুকে জড়িয়ে রাখতে পারি। আরাম কেদারায় বসে পায়েল তাজওয়ার ভাবনায় নিমগ্ন হয়েছেন। তার ভাবনার এক এবং একমাত্র কারণ পলক তাজওয়ার। সিঙ্গাপুর থেকে ফিরে জন্টের মতো বাড়ির পরিবেশ সামলে হন্যে হয়ে বেরিয়ে গেছে সে। রায়হান তাজওয়ার এখন সম্পূর্ণ সুস্থই বলা যায়। তাকে বাড়িতে ছেড়ে কোনো সমস্যা হচ্ছে কিনা জেনে ঘন্টা খানেকের মধ্যেই বেরিয়ে গেল। সজলকে দিয়ে বাজারও পাঠিয়ে দিল, কিন্তু নিজের লাপাত্তা। সেজে গেল ঘড়ির কাঁটা রাত 11টায় পৌঁছালেও তার কোনো খবর নেই। 5 মিনিট আগে জানালেও তিনি আসবে না। পায়েল তাজওয়ার কপালে ভাঁজ ফেলে কিছুক্ষণ ভাবলেন, তারপর কঠিন সিদ্ধান্ত নিলেন। ছেলের পেছনে তিনি গোয়েন্দা লাগাবেন, হোক সেটা অনৈতিক দৃষ্টিকটু, তবুও গোয়েন্দা তিনি লাগাবেনই। প্রয়োজনে নিজে মাঠে নামবেন।
দেয়ালে নিজের বিশালাকার ছবি দেখে পলক অবাক হলো। তপা তখনও তার বুকে লেপ্টে শুয়ে আছে। খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কৃষ্ণময়ী, দেয়ালে আমার ছবি কেন? তা আবার এত বড়? তপা হেসে বলল, আপনাকে সারাক্ষণ চোখের সামনে রাখার জন্য। পলক কপালে চুমু দিয়ে বলল, মিস করতে? তপা আরো একটু আঁকড়ে ধরে বলল, খুব। পলক কিছু বলল না। তপা পুনরায় বলল, শুধু মিস করার জন্য নয়, আমি চাই আমাদের সন্তান আপনার মতো হোক। লোকে বলে যাকে বেশি বেশি দেখবে সন্তান তার মতোই হয়। আপনাকে তো এতদিন দেখতেই পাইনি, তাই এই ব্যবস্থা। পলক ভ্রু কুঁচকে বলল, আমার মতো কেন হবে? আমি চাই আমাদের সন্তান তোমার মতো হোক, শান্ত, নম্র, ভদ্র, দেখতে একদম তোমার মতো মায়াবী। তপা মৃদু স্বরে বলল, না, আমার মতো চাই না। আমি চাই না আমার সন্তানদেরও গায়ের রং নিয়ে কথা শুনতে হোক। আমি ভাগ্যবতী, তাই আপনি এসেছেন আমার জীবনের স্বর্গীয় দূত হয়ে। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে আরেকটা পলক তাজওয়ার নেই। তাহলে কে নেবে আমার সন্তানের দায়িত্ব?